আসসালামু আলাইকুম, আমি তানভীর আঞ্জুম, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তো আজকে আমাদের অনুশীলনী সলভ সিরিজের দ্বিতীয় ক্লাস, কোষ ও এর গঠনের উপরে। তো এই ক্লাসগুলো কেন তোমার জন্য ইম্পর্টেন্ট বা কেন তুমি এই ক্লাসগুলো করবা? কারণ এই ক্লাসগুলো করলে যে তোমরা শুধু কোয়েশ্চেনের অ্যান্সার জানতে পারবে এমন না, এখানে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অপশানগুলো ডিটেলসে ভেঙে ভেঙে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং কোন টপিকগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা কোন টপিক থেকে পরীক্ষায় বেশি কোয়েশ্চেন আসে এই সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এই ক্লাসগুলো করার পরে তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে ওভারঅল একটা সুন্দর আইডিয়া হবে এবং তুমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবা যে কোন টপিকগুলো আসলে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। তো চলো আমাদের প্রথম কোয়েশ্চেনে যাওয়া যাক। এখানে বলছে কোষ আবিষ্কার করেন কে? তো এখানে আমাদের কিছু কিওয়ার্ড মনে রাখা লাগবে। প্রথমত 1665 সাল, 1665 সালে সেল, মৃত সেল, কোষ প্রাচীর আবিষ্কার, কোষ প্রাচীর অথবা কোষ বিদ্যার জনক। কোশ্চেনে যেইটাই থাক, যদি বলে যে কোষ প্রাচীর কে আবিষ্কার করছে বা কোষ বিদ্যার জনককে, মৃত সেল প্রত্যক্ষ করেন কে, কোশ্চেনে যেইটাই চাক উত্তর হবে রবার্ট হুক। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে কি বলছি যে কোষ বিদ্যার জনককে। প্রশ্ন যদি এভাবে থাকে যে আধুনিক কোষ বিদ্যার জনককে, তাইলে হবে লিউয়েন হুক, তাইলে হবে লিউয়েন হুক। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস তোমরা মনে রাখবা। এটা হচ্ছে আমরা এখানে কি বলছি, মৃত সেল, মৃত সেলের ক্ষেত্রে রবার্ট হুক। তাইলে জীবিত সেলকে প্রথম প্রত্যক্ষ করেন, জীবিত সেল প্রথম প্রত্যক্ষ করেন কে? সোয়ানসন, চার্ল পি সোয়ানসন। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস এখান থেকে আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে কোষতত্ত্ব প্রদান করেন কারা? কোষতত্ত্ব প্রদান করেন তিনজন বিজ্ঞানী, কোষতত্ত্ব প্রদান করেন তিনজন বিজ্ঞানী, স্লেডেন, সোয়ান এবং ভার্চু, স্লেডেন, সোয়ান এবং ভার্চু। তো এখানে আমাদের কোয়েশ্চেনে কী ছিল যে কোষ আবিষ্কার করেন কে? তো কোষ আবিষ্কার করেন তাইলে কে? রবার্ট হুক। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নিচের কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু? সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু এখানে কোনটা? এনজাইম। এনজাইমের কিন্তু নিজস্ব কোনো প্রাণ নাই, মানে এনজাইম আসলে প্রাণহীন। তো এনজাইম মূলত কি? এনজাইম মূলত হচ্ছে একটা প্রোটিন। এটা কোনো বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে বা মন্থর করে দেয়, এটা এর কাজ। তো নির্জীব বস্তু বা প্রাণহীন বস্তু এখানে কে? এখানে হচ্ছে এনজাইম। প্রোটিন সংশ্লেষ করে কোন অঙ্গাণু? এটা আমরা সবাই জানি যে প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম। তো এখানে আমাদের আরও কিছু জিনিস মনে রাখবো আমরা। তো প্রোটিন তৈরি বা সংশ্লেষণ করে রাইবোজোম। এই রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। এবং লিপিড বিপাক করে রাইবোজোম। তার মানে প্রোটিন তৈরি করে এবং লিপিড বিপাক করে রাইবোজোম। এবার আমরা ঠিক এর উল্টা জিনিসটা পড়ব, সেটা হচ্ছে লিপিড তৈরি করে কে? লিপিড তৈরি করে বা সংশ্লেষ করে গলগি বডি। লিপিড তৈরি করে বা সংশ্লেষ করে গলগি বডি। এবং প্রোটিন বিপাক করে কে? প্রোটিন বিপাক করে গলগি বডি। তার মানে প্রোটিন তৈরি এবং লিপিড বিপাক রাইবোজোম করে, ঠিক এর উল্টা কাজটা করে হচ্ছে গলগি বডি। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনোটা দিয়েই কোয়েশ্চেন আসতে পারে, তো এগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কোনো জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটি উপ-একক 40S হলে অপরটি কত? আচ্ছা, আমরা জানি আদিকোষে রাইবোজোম 70S, অর্থাৎ এইখানে যে উপ-একক দুইটা থাকে সেটা হচ্ছে 30S এবং
50s এবং প্রকৃত কোষে রাইবোজোম থাকে 80s। উপ-একক দুইটা হচ্ছে 40s এবং 60s। এই দুইটার বাইরে যে এক্সেপশনাল একটা থাকে, এরকম অনেক আছে, বাট তোমাদের বইয়ে হচ্ছে এক্সেপশনাল উদাহরণ একটা দেওয়া, সেটা হচ্ছে 77s রাইবোজোম। এটা কিসে থাকে? এটা থাকে ছত্রাকে। আচ্ছা, তো কোয়েশ্চেনে এখানে অ্যান্সার কী হবে? 40s যেহেতু আছে, তো এখানে এর সাথে আরেকটা 60s হবে, অর্থাৎ এটা হচ্ছে 80s রাইবোজোমের উদাহরণ দেওয়া হয়েছে। তো 40s এর সাথে 60s, অর্থাৎ অ্যান্সার হবে সি। আচ্ছা, এখানে বলছে ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের। আমি এখানে একটা ছোট কথা বলে রাখি যে অ্যাডমিশন এমসিকিউ বেসড পরীক্ষা হয় মূলত, বা মেডিকেল অ্যাডমিশনের কথাই যদি বলি, আমাদের আসলে বড় বড় ওয়ার্ড সেগুলো সম্পূর্ণ মনে রাখার দরকার নাই। আমরা যদি প্রথম 2-3টা অক্ষর দেখেই চিনে ফেলে অ্যান্সার করতে পারি, তাহলে ব্রেন অত প্রেশারও দেওয়া লাগবে না। তো এইখানেই আমরা কিছু ট্রিক্স ইউজ করে এগুলা কয়েকটা উদাহরণ মনে রাখার চেষ্টা করব। তো এইখানে কি বলছে? এখানে বলছে ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট কোন ধরনের। তো ক্ল্যামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্ট হবে পেয়াল আকৃতির। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? আচ্ছা, এখানে হচ্ছে ক্লা, তো এটা আপাত দৃষ্টিতে হুট করে এর দিকে তাকাইলেই চা 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 একটা ভাব আসতেছে, যে এখানে লেখা CH চা, মানে হঠাৎ যদি দেখা হয় তাইলে ওই এলটা যদি একটু উজ্জ্ব রাখা হয়, তাহলে এখানে প্রথমে দেখা যায় যে চা। তো চা আমরা কিসে খাই? চা খাই আমরা পেয়ালাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস আসলেই তোমরা এই চাটার দিকে তাকাবা এবং পেয়ালার কথা মনে করবা। তো ক্ল্যামাইডোমোনাস পেয়াল আকৃতির। আচ্ছা, তো আমরা এখানে বাকি উদাহরণগুলোও শিখে ফেলবো, যাতে পরীক্ষায় যেটাই আসুক আমাদের কোনো প্রবলেম না হয়। তো ক্ল্যামাইডোমোনাস তাইলে হচ্ছে ক্ল্যামাইডোমোনাস পেয়াল আকৃতির। আচ্ছা, তো আমরা এবার বাকিগুলো মনে রাখার ট্রাই করব। স্পাইরো গায়রা হচ্ছে সর্পিলাকার, স্পাইরো গায়রা সর্পিলাকার। আচ্ছা, স্পাইরো গায়রাই প্রথমে এস বা দন্তেশ আছে এবং সর্পিলাকারেও দন্তেশ আছে। তো আমরা এই প্রথম অক্ষরগুলো দেখে একটু মনে রাখার ট্রাই করব। সর্প মানে কি? সর্প মানে সাপ। তো সাপ বা স্পাইরো মানে ওই কাছাকাছি যাচ্ছে, হ্যাঁ। তো আমরা এই প্রথম অক্ষরগুলো দেখে মনে রাখার ট্রাই করব। তো এখানেও এস আছে, এখানেও দন্তেশ বা এস আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওডোগোনিয়াম। এটা আমরা একটু কয়েকবার পড়ে মনে রাখার ট্রাই করব, কয়েকবার পড়লে মনে থাকবে। এটা হচ্ছে জালিকাকার। এরপরে হচ্ছে, আচ্ছা এক মিনিট, এরপরে হচ্ছে জিগনেমা বা তারকাকার। আচ্ছা, তারকাকার বলতে আমরা কি বোঝাই? জিগজ্যাগ টাইপের কিছু না? তো যখনই কোয়েশ্চেনে তারকাকার থাকবে বা জিগনেমা থাকবে, তখন তোমরা হচ্ছে জিগজ্যাগ আর তারা এই দুইটা একসাথে মিলাবা। তো এটা হচ্ছে, তো এখানে কি মনে রাখবা? জিগজ্যাগ আর তারকাকার। এবার হচ্ছে ফিতা বা গার্ডল আকৃতির বা আংটি আকৃতির, যেটাই বলুক এটা হবে উলোথ্রিক্স। এইটাও তোমরা পড়ে পড়ে মনে রাখবে, আর এটা মনে থাকবে, কারণ উলোথ্রিক্স নিয়ে শৈবাল ছত্রাকে আলাদা একটা তোমার পার্ট আছে। তো এটা কয়েকবার পড়লে তোমাদের মনে থাকবে, এটা বারবার পড়া লাগবে, এটা মুখস্থ করতেই হবে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটা নিয়ে আলাদা একটা তোমাদের পার্টই আছে আর কি, একটা অধ্যায়। তো এটা তো মনে রাখাই লাগবে। আচ্ছা, লাস্ট হচ্ছে পিঠোফোরা। এটা হচ্ছে গোলাকৃতি। তো এটা কীভাবে মনে রাখবা? মনে রাখবা যে পিঠোফোরা মানে হচ্ছে পিঠে গোল ফোড়া, অর্থাৎ পিঠোফোরা হচ্ছে গোলাকৃতির। তো এগুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় তোমরা এই কোয়েশ্চেনগুলো পাবাই। তো এগুলো ভালোভাবে মনে রাখার ট্রাই করবা, আর যেগুলোতে ট্রিক্স অ্যাপ্লাই করা যায় ওগুলো ট্রিক্স দিয়ে মনে রাখবা, আর বাকিগুলো কয়েকবার পড়লে ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয় টনোপ্লাস্ট। আচ্ছা, তো ইলায়োপ্লাস্ট কি? আচ্ছা, কালারটা একটু,
আচ্ছা, আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয় টনোপ্লাস্ট। আচ্ছা, ইলায়োপ্লাস্ট কি? ইলায়োপ্লাস্ট কি? ইলায়োপ্লাস্ট হচ্ছে এক প্রকার লিপিড, যেটা হচ্ছে চর্বি জাতীয় পদার্থ সংশ্লেষণ করে, চর্বি জাতীয় পদার্থ জমা রাখে। এর উদাহরণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ইলায়োপ্লাস্টের উদাহরণ হচ্ছে ভুট্টা। অ্যালিউরোপ্লাস্ট কি? অ্যালিউরোপ্লাস্ট। আচ্ছা, অ্যালিউরোপ্লাস্ট তোমরা এইভাবে মনে রাখবা, অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে এই প্লাস্টিকটা হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষ করে। তো এটা কীভাবে মনে রাখবা? আচ্ছা, মোহাম্মদ আলী আছে না বক্সার, তো আমরা কি জানি যে যারা হচ্ছে তোমার বক্সিং করে বা হচ্ছে জিম করে, এদের প্রচুর পরিমাণ প্রোটিন ইনটেক করা লাগে। তো আমরা এইভাবে মনে রাখবো যে অ্যালিউরোপ্লাস্ট বা মোহাম্মদ আলী, আলী ইনি হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে। আর এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে সূর্যমুখীর বীজ, সূর্যমুখী। আচ্ছা, এবার হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ সংশ্লেষ করে। অ্যামাইলোপ্লাস্ট স্টার্চ সংশ্লেষ করে। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আলু। তো অ্যালিউরোপ্লাস্ট এবং অ্যামাইলোপ্লাস্ট এই দুইটার মধ্যেই কনফিউশন বাদে মেইনলি। তো একটা যদি মনে রাখা যায়, তোমরা এটা ট্রিক্স দিয়ে মনে রাখবে অ্যালিউরোপ্লাস্টের উদাহরণ বা অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে কী সংশ্লেষ করে, তাহলে বাকিটা এমনি মনে থাকবে, সমস্যা নেই। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি পিউরিন বেস? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে নিউক্লিক অ্যাসিডে যে নাইট্রোজেন ঘটিত বেস থাকে, নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন ঘটিত যে বেস থাকে, এটা রিংয়ের উপর ডিপেন্ড করে দুই প্রকার। রিংয়ের উপর ডিপেন্ড করে দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন। পিউরিন কিন্তু দুই রিং বিশিষ্ট, পিউরিন দুই রিং বিশিষ্ট। আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিন হচ্ছে এক রিং বিশিষ্ট। পিউরিনের উদাহরণ হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন। এবং পাইরিমিডিনের উদাহরণ হচ্ছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। তো পিউরিন হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, এবং পাইরিমিডিন হচ্ছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল। আচ্ছা, এই যে এখানে যে রিংয়ের কথা বলা হয়েছে, এটা রিং মানে কি আসলে? তো এটা হচ্ছে এই বেসটা হচ্ছে এক রিং বিশিষ্ট, অর্থাৎ এরকম টাইপের স্ট্রাকচার থাকবে। এবং আর একটা হচ্ছে, আচ্ছা এখানে আগানো খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য আর কি। এটা হচ্ছে দুই রিং বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে পিউরিন, এবং এটা এক রিং বিশিষ্ট, এটা হচ্ছে পাইরিমিডিন, এই টাইপের কিছু। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোনটি জীবের বংশগতীয় পদার্থ? এখানে অপশানে ডিএনএও আছে, অপশানে আরএনএও আছে, এবং অ্যান্সার কিন্তু দুইটাই হবে। ডিএনএও বংশগতীয় পদার্থ, আরএনএও বংশগতীয় পদার্থ। কিন্তু যেহেতু দুইটাই অপশানে আছে, আমাদের সব থেকে বেশি প্রিফারেবল যেটা, সেটাকে অ্যান্সার হিসেবে নিতে হবে। আচ্ছা, এইখানে একটা কথা বলি, আমরা কিন্তু অনেক সময় পরীক্ষায় এই ভুলটাই করি। যখন দেখি কোয়েশ্চেনে ডাবল অ্যান্সার আছে, তো আমরা এটাকে স্কিপ করি বা ভাবি হয়তো কোয়েশ্চেন ভুল দেওয়া আছে, এই জন্য এটা স্কিপ করে ফেলি। কিন্তু আসলে কোয়েশ্চেনে কিন্তু ডাবল অ্যান্সার দেওয়ার একটা মানেও আছে, যে কোনটা বেশি প্রিফারেবল অ্যান্সার, কোয়েশ্চেন যে করছে তিনি তোমার থেকে ওইটা এক্সপেক্ট করতেছে যে কোনটা বেশি প্রিফারেবল অ্যান্সার হয়। যেরকম এইখানে দুইটাই কিন্তু উত্তর, তারপরেও একটা বেশি প্রিফারেবল আছে অ্যান্সার। তো এইখানে আরএনএও কিন্তু বংশগতীয় একক, কিন্তু সেইটা অত বেশি সুপরিচিত না, খুব কম জীবের ক্ষেত্রে, যেমন ভাইরাস। কিন্তু ডিএনএ এটা হচ্ছে সার্বজনীনভাবে বংশগতীয় পদার্থ বলা হয় এটাকে। তো এখানে সেই হিসেবে অ্যান্সার হবে ডিএনএ। তো এখানে আমরা আরও কিছু জিনিস মনে রাখবো যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরও কিছু জিনিস মনে রাখতে হবে। ক্রোমোজোমকে কি বলে? ক্রোমোজোমকে বলে বংশগতীয় একক। ক্রোমোজোমকে বলে বংশগতীয় একক। জিনোমকে বলে
মাস্টার ব্লুপ্রিন্ট। ডিএনএকে বলে মাস্টার মলিকিউল। এই দুইটার মধ্যে কিন্তু খুব প্যাচ লাগে যে ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল আর জিনোম হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। এটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। আর হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনোটাই পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা, কোন এনজাইমটি ডিএনএ কর্তনের আণবিক কাঁচি? এটা একটা কমন কোয়েশ্চেন। ডিএনএ কর্তনের আণবিক কাঁচি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে ডিএনএ কর্তন করে। এখানে বাকি অপশানগুলো আমরা দেখি। লাইগেজ এনজাইম কী করে? লাইগেজ এনজাইম হচ্ছে ডিএনএর যে ছোটো ছোটো খণ্ড তৈরি হয়, অর্থাৎ ওই খণ্ডগুলো হচ্ছে কি বলে, ওকাজাকি খণ্ড। তো এই ছোটো ছোটো খণ্ডগুলোকে জোড়া লাগায় বা বন্ধন সৃষ্টি করে। লাইগেজ হচ্ছে ডিএনএর ছোট ছোট খণ্ড, অর্থাৎ ওকাজাকি খণ্ড যেগুলো, ওইগুলোর মধ্যে বন্ধন সৃষ্টি করে বা জোড়া লাগাই। তো আমরা এটা আরেকভাবে মনে রাখতে পারি, লাইগেজ লাগাই, এইভাবেও মনে রাখতে পারি। তার মানে লাইগেজ জোড়া লাগাই। নেক্সট অপশন হচ্ছে পলিমারেজ বা ডিএনএ পলিমারেজ। ওই যে নতুন স্ট্র্যান্ড যেটা তৈরি হয়, ওইখানে তোমার হচ্ছে নিউক্লিওটাইডের অনুযুক্ত করে 5 প্রাইম থেকে 3 প্রাইম ওই নির্ধারিত পথে বা ওই নির্দেশিত পথে ওই নতুন স্ট্র্যান্ডটা তৈরি করে। এটাই হচ্ছে ডিএনএ পলিমারেজের কাজ। তো কাজ হচ্ছে নিউক্লিওটাইডের অনুযুক্ত করে 5 প্রাইম থেকে 3 প্রাইম অনুযুক্ত করে নির্দেশিত পথে পরিপূরক স্ট্র্যান্ড তৈরি করে। আচ্ছা, ডিএনএ পলিমারেজের আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা ডিএনএ প্রুফ রিডিং করে। আচ্ছা, এখন ডিএনএ প্রুফ রিডিং কি? আমাদের সাধারণত বডিতে যেইভাবে যেই সিকোয়েন্সে নাইট্রোজেন বেসগুলো সাজানো হয়, অর্থাৎ এটি জিসি, তো এইখানে যদি এর সাথে টি যুক্ত না হয়ে এর সাথে সি যুক্ত হইতো, তাহলে এটা কিন্তু একটা মিস্টেক হয়ে যাইতো বা এটা একটা মিসম্যাচ হয়ে যাইতো। এখন তোমার বডি ধরো একটা মেশিন, এটাকে তুমি একটা প্রোগ্রাম অনুযায়ী এটা কোড করা, তো সেইখানে যদি আমরা ভুল প্রোগ্রাম করি বা ভুল কোড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কিন্তু বডির ফাংশনে প্রবলেম হবে, বডি ঠিকভাবে ফাংশন করতে পারবে না। তো এইটা ঠিক করার জন্য একটা প্রসেস আছে। এই প্রসেসটা, অর্থাৎ এই মিসম্যাচ ঠিক করার যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলে ডিএনএ প্রুফ রিডিং। আর এই ডিএনএ প্রুফ রিডিং যে করে বা যে এনজাইম করে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানবো, যে এই যে মিসম্যাচটা হয়, মানে ডিএনএ প্রুফ রিডিংয়ের মানে যেই মিসম্যাচের কারণে ডিএনএ প্রুফ রিডিংটা হয়, এই মিসম্যাচগুলো যদি থেকে যায় তাহলে কি রোগ হইতে পারে? তো এইখানে আমরা মনে রাখবো যে এই মিসম্যাচের কারণে জিনগত রোগ, কোলোরেক্টাল ক্যান্সার হইতে পারে। কোলোরেক্টাল ক্যান্সার হয় এবং চর্মরোগ, জিরোডার্মা পিগমেন্টেশন হয়। আচ্ছা, তো এটা আমি আরেকবার রিক্যাপ করি। ডিএনএ পলিমারেজ মূলত নিউক্লিওটাইডের অনুযুক্ত করে 5 প্রাইম টু 3 প্রাইম নির্দেশিত পথে পরিপূরক স্ট্র্যান্ডটা তৈরি করে। এছাড়াও এর গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটা হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং। এখন ডিএনএ প্রুফ রিডিং কি? ধরো অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হয়, এটাই তো নিয়ম।
আর গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হয়। এখন ধরো অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত না হয়ে যদি সাইটোসিন যুক্ত হয়, এটা কিন্তু এটা হচ্ছে একটা মিসম্যাচ। তো এই মিসম্যাচগুলো ঠিক করার একটা ন্যাচারালি প্রক্রিয়া তোমার বডিতে আছে। তো সেই প্রক্রিয়াটাকে বলে ডিএনএ প্রুফ রিডিং। আর এই প্রুফ রিডিং করে যেই এনজাইম সহায়তা করে, অর্থাৎ যেই এনজাইমের সহায়তায় প্রুফ রিডিং হয়, সেই এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমার। আচ্ছা, তো এই মিসম্যাচগুলো যদি বডিতে থেকে যায় তাহলে বডিতে বিভিন্ন রোগ হতে পারে। অর্থাৎ প্রুফ রিডিংয়ের পরেও যদি মিসম্যাচটা থেকে যায়, সংশোধন না হয়, তাহলে বডিতে কিছু রোগ হয়। তার মধ্যে জিনগত রোগ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার এবং চর্মরোগ হচ্ছে জেরোডার্মা পিগমেন্টাসাম। তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় লাইগেজ এনজাইম, এটা আমরা আগেই পড়ছি। তো হেলিকেজ এনজাইম কি? হেলিকেজ এনজাইম হচ্ছে ডাবল হেলিক্স, ডিএনএ ডাবল হেলিক্সের যে হাইড্রোজেন বন্ডগুলো থাকে এগুলা ভেঙে দিয়ে সূত্র পৃথক রাখে। অর্থাৎ ডাবল হেলিক্সের হাইড্রোজেন বন্ডগুলা ভেঙে দিয়ে সূত্র পৃথক রাখে, এটাই হচ্ছে হেলিকেজ এনজাইমের কাজ। আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, এখানে আমরা একটা ফ্লো চার্ট টাইপের মনে রাখার ট্রাই করব। সেটা হচ্ছে, এক সেকেন্ড, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন। তো ডিএনএ থেকে ডিএনএর প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলে ট্রান্সলেশন। আচ্ছা, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে যদি ট্রান্সক্রিপশন বলে, তাহলে আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলবে? এর উল্টা, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন। এভাবে মনে রাখবা, তাহলে মোটামুটি এই রিলেটেড সব কোয়েশ্চেনগুলাই পারবা, কনফিউশন ক্রিয়েট হবে না। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? এখানে আমরা একটু কোডন নিয়ে পড়াশোনা করব। আমাদের দেহে 64 ধরনের কোডন রয়েছে। আমাদের দেহের 20 প্রকার অ্যামিনো অ্যাসিড কোডনের জন্য 61 ধরনের কোডন রয়েছে। বাকি তিনটা কোডনকে স্টপ কোডন বলে। বাকি 3টা কোডনকে বলে স্টপ কোডন বা টার্মিনাল কোডন। অর্থাৎ এই 3টা কোডন কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না। তো কোডগুলো কি? কোডগুলো হচ্ছে UAA, UAG, UGA। তো এইগুলো এইভাবে পড়লে আসলে মনে থাকবে না, এইভাবে পড়বা, ওয়াগ উগা, এইভাবে কয়েকবার পড়বা, মনে থাকবে। আমরা এইভাবেই মনে রাখছি শুরুতে। আচ্ছা, প্রশ্ন চেয়েছে কি ট্রান্সলেশন শুরু হয়, অর্থাৎ স্টার্ট কোডন কোনটা? স্টার্ট কোডন হচ্ছে AUG, এর আরেকটা নাম হচ্ছে মেথিওনিন বা AUG, অর্থাৎ অ্যান্সার হবে মেথিওনিন। মানব জিনোমের 98 ভাগই নিষ্ক্রিয় জিন। এদেরকে কি বলে? এদেরকে বলা হয় জাঙ্ক ডিএনএ। সমাপ্তি কোডন বা স্টপ কোডন কোনটি? এটা আমরা পড়ে আসছি। সমাপ্তি কোডন হচ্ছে ওয়াগ, এভাবে পড়বো আর কি, মনে থাকবে। এখানে হচ্ছে অপশান বি, ওয়া। নিম্নের কোনটি সূচনা কোডন বা স্টার্ট কোডন? এটা আমরা কি পড়ে আসলাম? AUG বা মেথিওনিন। জেনেটিক কোডে mRNA-এর স্টার্ট কোডন কোনটি? mRNA-এর স্টার্ট কোডন এইটুকু আছে, বাকি কিছু দেখতে হবে না, মেথিওনিন বা AUG। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাসগুলো আসলে কখন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে জানো?
ধরো তুমি হচ্ছে অ্যাডমিশন সিজনে প্রবেশ করছো, তো তোমার হচ্ছে কালকে একটা চ্যাপ্টারের এক্সাম আছে, তো তুমি সারাদিন পড়ছো, পড়ার পরে তোমার পরীক্ষার 1 ঘন্টা আগে, বা ধরো তুমি ঢাকায় কোচিং করো, তো তোমার ওই যে বাসার থেকে কোচিংয়ে যাওয়ার পথে বাসে বা তুমি যেভাবেই যাও, বা ধরো তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে আর একবার রিভিশন দিতে চাচ্ছ, তখন এই ক্লাসগুলো আসলে খুব বড় একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। কারণ 30 থেকে 40 মিনিটে তুমি ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পোর্শনগুলো যদি রিভিশন দিতে চাও, তাহলে তোমার এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। এই 30 বা 40 মিনিটের ক্লাসগুলো করলে তোমার ওই পুরো চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে ওগুলো টাচ হইতে হইতে যাবে। তো ইভেন এইভাবেও করতে পারো যে তোমরা রিভিশন দেওয়ার সময় জাস্ট, বা যখন যাচ্ছ তখন কানে ইয়ারফোন দিয়ে ক্লাসগুলোর কথাগুলো শুনতে শুনতে গেলে রিভিশন হইতে থাকলো। আসলে অ্যাডমিশন টাইমে তোমাকে প্রত্যেকটা টাইম ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে, সেটা যেভাবেই হোক। তুমি টায়ার্ড হয়ে গেছো পড়তে পড়তে, তখন ক্লাসগুলো জাস্ট কানে ইয়ারফোন দিয়ে চোখ বুজে শুনলে, রেস্টও হয়ে গেল, পড়াও কানের মধ্যে ঢুকলো, মাথার মধ্যে গেল, এই আর কি। এইভাবে আসলে তোমার অ্যাডমিশন সময়টাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। তো এই তো, আজকে এই পর্যন্তই। দেখা হবে সামনে অন্য কোনো ক্লাস নিয়ে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।